হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। এখানে এই জায়গায় সবসময় লোকের ভিড় থাকে। হাট থাকার ফলে আর গির্জায় সারাদিনে অনেক লোকেরই যাতায়াত থাকে। ওরা চারিদিক দেখতে দেখতে গির্জার দিকে অগ্রসর হলো। গির্জাটা প্রকাণ্ড গির্জা না হলেও খুব একটা ছোট না। গির্জার চেহারা থেকেই এটা পরিষ্কার বোঝা যায় গির্জাটা অনেক বছরের পুরনো, আর সত্যি গির্জার কারুকার্য দেখার মতো। আগেকার দিনের পর্তুগিজ কারুকার্যে গির্জার দেওয়ালের চিত্র শোভা পায়, আর গির্জার দরজাটি নানা রকম বড় ছোট ক্রুসেডে খোদাই করা। এইবার ওরা প্রধান দরজা দিয়ে গির্জার ভেতরে প্রবেশ করল। এখন গির্জার ভেতরে সেরকম ভিড় নেই, প্রায় ফাঁকা বললেই চলে। সামনে প্রভু যিশুর ছবিটা ওদের মুগ্ধময় করে তুলেছিল। সামনের বসার বেঞ্চগুলো ফাঁকা। সামনে যেখানটা ফাদারের বসার জায়গা, সেখানটায় অনেকগুলো মোমবাতি জ্বলছে। চারিদিকের এত নিস্তবতা আর এত সুন্দর পরিবেশ ওদের মন ছুঁয়ে গেছিল। ওরা যখন চারিদিকের খোদাই করা এত বছরের পুরনো কারুকার্য আর বাকি জিনিস দেখতে ব্যস্ত, ঠিক তখনই ওদের পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। হাউ মে আই হেল্প ইউ মাই সান? ওরা পেছনে ঘুরে দেখতে পেল একটা মাঝ বয়সী লোক, বয়স প্রায় 40-এর উপর হবে, সাদা পাদরির পোশাকে সামনে দাঁড়িয়ে। ওনার হাতে একটা ক্রস ও শোভা পাচ্ছে। ওদের বুঝতে অসুবিধে হলো না উনি এখানকার নতুন ফাদার। ওরা নমস্কার জানিয়ে ওদের পরিচয় দিয়ে এখানে আসার সব বৃত্তান্ত ওনাকে বলল। তার সাথে বলল আগের দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো। সব শুনে উনি বললেন, আমি এখানকার নতুন ফাদার জোসেফ। আমার আগে ফাদার সাইমনই এখানকার ফাদার ছিলেন। ওনার মৃত্যুর পর আমি এখানকার নতুন ফাদার হিসেবে যোগদান করি। তোমরা যেসব অভিজ্ঞতার কথা বললে, ওগুলো ওখানে যারা থাকতো তারা অনেকভাবে টের পেয়েছিল। আমি ফাদার সাইমনকে চিনতাম না, কিন্তু শুনেছিলাম উনি খুব ভালো মানুষ ছিলেন। লোকের বিপদে পাশে এসে দাঁড়াতেন আর সবাইকে খুব ভালোবাসতেন। উনি বিয়ে করেননি। এখানকার সকল মানুষই ওনার সন্তান স্বরূপ ছিলেন। ওই বাড়িটা ওনার ছিল। উনি সকাল থেকে সন্ধে গির্জার কাজ সামলাতেন আর রাতে বাড়ি যেতেন। এভাবেই চলছিল। তখন হঠাৎ করেই ওনার আলাপ হয় একজনের সাথে, যার নাম হরি। উনি প্রথম দেখাতেই ওই লোকটিকে আপন করে ফেলে, এবং যেহেতু ওনার কোনো সন্তান ছিল না, উনি ওকে ওনার কাছেই রেখে দেন। এরপর সারাদিনে কাজ সামলাতে লাগলো হরি আর ফাদার সাইমন। ও নিজের দুঃখ কষ্টের ভাগ করার একজন সাথী পেয়ে গেলেন। এরূপ ভালোই চলছিল। হঠাৎ আতঙ্ক নেমে আসলো ওনার জীবনে। ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি আসতে লাগলো। কে বা কারা দিত কারুর জানা নেই, কিন্তু হুমকি আসতো উনি যদি বাড়িটা না ছেড়ে চলে যান তাহলে মৃত্যু নিশ্চিত। ওনারা দুটি প্রাণী,
ওই বাড়িতে বসবাস করতেন। কিন্তু এরকম ভালো মানুষকে হুমকি কে বা কারা কেনই বা দেবে? উনি তো কারোর কোনো ক্ষতি করেননি। এরপর হুমকির আনাগোনা আরও বাড়তে থাকে। ক্রমে আস্তে আস্তে উনি গির্জায় আসা বন্ধ করে দেন। গির্জার তখন যাবতীয় কাজ হরি দেখত। এরপর হঠাৎ এক প্রবল ঝড় বৃষ্টির রাতে উনি নিজের বাড়িতেই মারা যান। মারা যাওয়ার সময় উনি প্রবলভাবে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেননি। এই তাকে অনেকে সাধারণ মৃত্যু বলে, কেউ বা বলে খুন, কিন্তু সত্যের আদৌ কোনো কিনারা হয়নি। এরপর ওনার দেহকে রীতি মেনে সমাধিস্থ করা হয় ওনার বাড়ির বাগানেই। এরপর হরি একলা হয়ে পড়ে। সারাদিনের কাজ সামলাতে থাকে গির্জায়, আর রাতে বাড়ি সামলায়। তারপরই ওই বাড়িতে কোনো এক নতুন মনিব নিয়ে নেয়। কিন্তু আশ্চর্য ঘটনা, এরপরে বাড়িটায় রাতের পর অশরীরী ঘটনা ঘটতে থাকে। কেউ কোনো ছায়া মূর্তি দেখতে পায়, তো কেউ আবার কারোর অস্তিত্ব অনুভব করে সমস্ত ঘর জুড়ে। এরপর মনিবরা ওখান থেকে চলে যান। বাড়িটা আবার নিস্তব্ধ বেড়াজালে আটকে পড়ে। ততদিনে আমি গির্জার দায়িত্ব পাই এবং এখানে চলে আসি। এখন আর হরি আসে না খুব। আমি বলেছি দরকার পড়লে ডাকবো। আমি এখন এখানকার সব কিছু সামলাই। এইবার ফাদার জোসেফ চুপ করলেন। রাজীব আর শেখর এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো উনার কথা শুনছিল। এবার বলল, আচ্ছা, ফাদার সাইমনের ছবি কি দেখা যাবে? ফাদার জোসেফ বলে উঠল, নিশ্চয় নিশ্চয়। এই বলে একটা বড় ছবির দিকে ইঙ্গিত করল। সামনের দেওয়ালে একটা বড় ওয়েল পেন্টিংয়ে একজন ফাদারের ছবি। ছবিটা দেখে রাজীবের চিনতে অসুবিধে হলো না, ওটাই ফাদার সাইমনের ছবি। কারণ ওই ছবিটাইও কাল রাতে দেখেছিল ওই ঘরে ওয়েল পেন্টিংয়ে। তাহলে কি সব কিছু ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো কিছুর দিকে ইঙ্গিত করছে? কিছু কি ভয়াবহ হতে চলেছে? সমস্ত কিছু ভাবতে ভাবতে ওরা ফাদার জোসেফের থেকে বিদায় নিল, আর আসার সময় ওনার ফোন নাম্বারটাও সঙ্গে রেখে দিল। এরপর ওরা ফেরার জন্য অগ্রসর হলো, আর পথে কয়েকটা দোকানে আর কিছু মানুষজনের কাছ থেকে ফাদার সাইমন আর হরির ব্যাপারে কিছু তথ্য জানল। সবাই এক কথায় ফাদার সাইমনের প্রশংসা করলো, কিন্তু হরির সম্বন্ধে একটা অজানা তথ্য সামনে এলো। ও নাকি জুয়া খেলে খেলে সর্বস্ব হারিয়েছিল, আর ও নাকি একজন পাক্কা জুয়ারি হয়ে উঠেছিল। ওর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক সেরকম নেই, আর বাড়ির সবাই ওর এই স্বভাবের জন্য ওর মুখ দেখতে চায় না। এই সব তথ্য সংগ্রহ করে ওরা ফেরার জন্য অগ্রসর হলো, কারণ বেলাও অনেক হয়ে গেছিল, আর এইবার না ফিরলে হরি সন্দেহ করত। এইরূপ ভেবে ওরা একটা ভ্যান ধরে রওনা দিল। ঘড়িতে তখন প্রায় 1:30 বাজে। বাড়িতে এসে ফ্রেশ হতে হতে ওদের প্রায় বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। ফেরার পর থেকে হরির সঙ্গে সেরকম কোনো কথা হয়নি। ওদের শুধু একবার জিজ্ঞেস করেছিল কোথায় গেছিল ওরা। ওরা আসল কথাটা চেপে শুধু এইটুকুই বলেছিল যে আশেপাশে একটু ঘুরতে দেখতে বেরিয়েছিল। এরপর আর বিশেষ কিছু কথা হয়নি ওদের মধ্যে। এরপর খাওয়া দাওয়ার পর্ব মেটানো হলো। বাইরে থেকে ঘুরে এসে এমনিতেও খুব খিদে পেয়ে গেছিল ওদের, তাই খাবার টেবিলে আসতেই চটপট মধ্যাহ্নভোজ সেরে নিয়েছিল। ওদের আবদার মতোই আজ দুপুরের খাবারের মেনুতে বনমুরগির ঝোল আর গরম ভাত ছিল, সঙ্গে বেগুন ভাজা। তৃপ্তি করে দুপুরের লাঞ্চটা সেরে ওরা নিজেদের রুমে চলে এলো একটু বিশ্রামের জন্য। ঘড়িতে তখন 3টে বাজে।
এখানে 5:30টার মধ্যেই অন্ধকার নেমে আসে। রাজীব আর শেখর বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে। শেখর এক মনে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে, আর রাজীব একটা ডিটেকটিভ নোবেল পড়ছে এক মনে। আজ আবার বেলা থেকেই খুব মেঘ করেছে, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। হয়তো একটু বাদেই জোরে বৃষ্টি নামবে। আকাশ কালো হয়ে এসেছে। আসার পর থেকেই রাজীব চিন্তা করছে ভেতরে ভেতরে ফাদার সাইমন আর হঠাৎ মৃত্যুর কথা, হরির কথা, ফাদার জোসেফের বলা কথাগুলো, হঠাৎ বাড়ির নতুন মনিবদের বাড়ি ছেড়ে অন্তর্ধান, ওর মামার এরূপ চিঠি দেওয়া এবং এই বাড়িতে আগের রাতে সেই সব ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ভাবনাগুলো মনের মধ্যে ঘুরছে বটে, কিন্তু সব যেন কেমন ধোঁয়াশা। কোনো অঙ্কের সাথে কোনো অঙ্কের মিল হচ্ছে না। অনেক চিন্তা করে রাজীব ঠিক করলো আর এইভাবে শুয়ে থেকে লাভ নেই। একবার নিচের রুমে গিয়ে ওই ঘরটাতে দেখতে হবে কিছু উত্তর মেলে কি না, কারণ যতদূর মনে হচ্ছে ওটাই সাইমন সাহেবের ঘর। ওই ঘরটাতে কিছু রহস্য নিশ্চয়ই আছে। হরি এখন ওর নিজের ঘরে নিদ্রায় মগ্ন। সন্ধ্যের আগে বোধ করি ঘুম ভাঙবে না, তাই নিরাপদেই এখন নিচে নেমে রহস্য উদ্ঘাটন করা যেতেই পারে। অন্তত কারুর মাঝখানে অনুপ্রবেশ বা হস্তক্ষেপের ভয়টা আর থাকবে না। প্ল্যান মাফিক ও সব কথা শেখরকে বলল। শেখর প্রথম দিকে এরকম কার্যে রাজি না হলেও পরে রাজীবের সাহসের কাছে আর কিছু বলল না। এরপর ওরা ঘরে শেকল ঝুলিয়ে সন্তর্পণে সিঁড়ি দিয়ে নেমে সেই নিচের ঘরটার দিকে অগ্রসর হলো। কালকের রাতের অভিজ্ঞতার সঙ্গে আজকের অভিজ্ঞতার অনেক তফাৎ। কাল রাতে ওই ঘরে প্রবেশ করার পর থেকেই গা ছমছমে করা ভয় ঘিরে ধরেছিল, আর সারা ঘরময় কারুর নিঃশ্বাস প্রশ্বাস, আর সঙ্গে সেই গা ঘিন ঘিন করা বিশ্রী গন্ধ। কিন্তু আজ ঘরটা কেমন শান্ত স্নিগ্ধ। সারা ঘর জুড়ে মনে হয় কেউ যেন শান্তির বার্তা ছড়িয়ে রেখেছে। ভয়ের লেশ মাত্র চিহ্ন নেই। আজ দিনের আলোয় ঘরটাকে ভালোভাবে দেখতে লাগলো ওরা। কাল রাতে আবছায়া আলোতে প্রথমেই চোখে পড়েছিল বড় অয়েল পেন্টিংটা। আজ সেই অয়েল পেন্টিংটা স্পষ্টভাবে দেখতে পেল। হ্যাঁ, গির্জার ফাদার জোসেফের দেখানো সেই অয়েল পেন্টিংটির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ফাদার সাইমনের পেন্টিং। কি স্নিগ্ধ আর সৌম্য দেখতে ছিলেন ফাদার সাইমন। ওনার শান্ত হাসি মুখে শত দুঃখ কষ্ট লুকিয়ে শান্তির বাণী খুঁজে পাওয়া যায়। এরপর একে একে ঘরে দেখা গেল রাইটিং ডেস্ক, একটা টেবিল, চেয়ার, একটু দোয়াত, একটা ক্রস আর কিছু রাইটিং প্যাড। এরপর যেটা চোখে পড়ল সেটা হলো একটা অনেক দিনের পুরনো আলনা, কিছু জামা কাপড়, একটা ম্যাগনিফাইং গ্লাস, একটা পালঙ্ক আর একটা ছোট ট্র্যাঙ্ক। বোঝাই যাচ্ছিল ফাদার খুব সাধারণ জীবন যাপন করতেন। লোক দেখানো বিলাসিতার থেকে অনেক দূরে ছিলেন। ঘরে সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ওরা, কিন্তু সেরকম কিছু পেল না। দেখার মধ্যে বাকি ছিল শুধুমাত্র ট্র্যাঙ্কটা। ভাগ্যক্রমে ট্র্যাঙ্কের তালা খুব একটা মজবুত ছিল না, তাই ওটা ভাঙতে খুব বেশি কসরত করতে হয়নি ওদের। ট্র্যাঙ্কটা একটু পুরনো আমলের ধাঁচে গড়া। ট্র্যাঙ্কের গায়ে অনেক ধরনের কারুকার্য করা। ভেতরে ছিল অনেক পর্তুগিজ ভাষায় লেখা বই আর অনেক কাগজপত্র, যার মধ্যে বেশিরভাগই চার্চ বিষয়ক আর ধর্মের কথা নিয়ে। এগুলো দেখতে দেখতেই ওদের চোখ আটকে গেল ওরই মাঝে কয়েকটা চিঠির দিকে আর একটা ডায়েরির দিকে। রহস্য ঘোরালো চিঠিগুলো পড়তেই। কেউ বা কারা বেনামে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিল ওনাকে, যার মধ্যে কোনো হুমকিতে ছিল বাড়ি ছেড়ে চলে যাবার কথা, আবার কোনো চিঠিতে ছিল প্রাণ নাশের হুমকি। কোনোটাতে ওনাকে জ্যান্ত জ্বালিয়ে দেবার কথা লেখা ছিল। চিঠিগুলো উড়ো চিঠি হিসেবেই আসতো হয়তো, বা কেউ ফেলে দিয়ে যেত, কারণ চিঠিদাতার হদিশ পাওয়ার মতো কোনো ক্লু থাকতো না।
এরপর শেষে পড়া শুরু হলো ডায়েরিটা। ডায়েরিটা যে সাইমন সাহেবের ডায়েরি তার হদিস পেতে কোনো অসুবিধে হয়নি। তবে ডায়েরির পাতা উল্টাতেই চোখ স্থির হয়ে গেছিল কিছু কথায়। ডায়েরির অনেক পৃষ্ঠায় ফাঁকা, কিন্তু তারপর এমন কিছু লেখা বেরোলো যা সত্যি রহস্যকে ঘনীভূত করার জন্য যথেষ্ট। ডায়েরির প্রথম যে লেখাটার দিকে চোখ পড়ল তা ঠিক এরকম: আমি আমার শেষ দেখতে পাচ্ছি, আর বোধ হয় বাঁচার কোনো অবকাশ রইল না। আমার মৃত্যু আসন্ন। এই পৃথিবীতে লোভীদের আর পাপীদের আনাগোনা বেড়েই চলেছে। ওরা আমাকেও ছাড়ল না। আমি বিশ্বাস করেছিলাম মানুষ পরিবর্তন হয়, ভালোবাসা মানুষকে নতুন পথে নিয়ে যেতে পারে, কিন্তু আমি ভুল। এই পৃথিবী ভালো মানুষের জন্য না, পাপীদের পাপে ছেয়ে গেছে। আমি নতুন এক পথের দিশা সবার কাছে রেখে গেলাম। আমার বাণী বেঁচে থাকুক সবার মাঝে, মনের পাপ দূর করে এক নতুন পথের আলো দেখাক, যা সবাইকে ভালো পথে নিয়ে যাবে। আমি জানি এগুলো কে করছে। আমি আজ করতে পারছি। আমি মঙ্গল চেয়েছিলাম, পারলাম না। সে আমায় মারবেই। আমি তার পর্দা ফাঁস করে দেব সবার সামনে, কিন্তু মনে হয় না সেই সময় আমি পাবো। না পেলে আমার আর পৃথিবীতে থাকা হলো না। আমি ফিরে আসব। নতুন পথের আলো দেখাতে শত্রুর ধ্বংস হওয়া প্রয়োজন। একদিন আমি ঠিক আসব। চন্দ্র যেদিন অস্ত যাবে মেঘের মাঝে, সেই লগ্নে আমি আসব। আমি আসব। আমি আসব। এরপর ডায়েরির পাতায় কোনো লেখা নেই। এতটুকু পরেই বোঝা গেল ফাদার কোনো এক চরম হিংসার শিকার হয়েছে, আর তিনি সরলভাবে মারা যাননি। খুন করা হয়েছে তাকে। প্রথমে মানসিকভাবে দিনের পর দিন তাকে খুন করা হয়েছে, তারপর হয়তো সত্যিকারের খুন। কিন্তু কেন এই নির্মম লেখা? কাকে উদ্দেশ্য করে? কিসের জন্য খুন হতে হলো? আর কে সেই আততায়ী? কিন্তু ওনার মৃত্যুর কারণ তো হার্ট অ্যাটাক। তাহলে কি এই প্রশ্নের উত্তর? এরপরে ঘরের কোথাও সেরকম কিছু পাওয়া গেল না। ওরা সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে এলো। নিচের বাকি ঘরগুলো প্রায় সবগুলোই তালা দেওয়া, তেমন কিছু খুঁজে পাওয়ার জো নেই। বাইরের বাগানটা এখন কেমন সুগন্ধে মুখরিত। জুঁই, গোলাপ, টগর, রজনীগন্ধা, আরও কত কি। কিন্তু এই বাগানেই কেমন ভয়ালো অন্ধকার নেমে আসে রাত 12টার সাথে সাথে। আর রাতে দেখা সেই কাটা মুন্ডুটা বারে বারে বলে ওঠা প্রতিশোধের কথা, আচমকা ধোঁয়ায় মিলিয়ে যাওয়ার কথা। চারিদিকে যেন আরও রহস্য বিস্তার হচ্ছে, কিন্তু কিছুই মেলানো যাচ্ছে না এই মুহূর্তে। বাইরে থাকা আর বেশিক্ষণ সম্ভব হলো না। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর তার সাথে বাজ পড়া। ওরা আর সময় নষ্ট না করে নিজেদের ঘরের ভেতরে প্রবেশ করলো। বাইরে তখন তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে। জানলা দিয়ে বাইরের কিছু এই মুহূর্তে ভালোভাবে দেখা যাচ্ছে না, শুধু ঝোড়ো হাওয়া আর বৃষ্টির শব্দ। বাইরের পরিবেশটা সত্যি মনোরম, কিন্তু ওদের তখন ওসব কিছুই ভালো লাগছিল না। এক্ষেত্রে তার দুটি কারণ: একটা, ওদের ভয়াবহ অভিজ্ঞতা যা জানান দিচ্ছিল আবার কিছু ঘটতে পারে শীঘ্রই। আর 2 নম্বর বিষয় হলো কিছু অসমাপ্ত কথা ফাদারের, যা তার ষড়যন্ত্রকারী বা হত্যাকারীর দিকে ক্রমশ জোরালো ইঙ্গিত করছে। এক শান্ত সৌম্য ব্যক্তির এরূপ পরিণামের কথা ওরা স্বপ্নেও ভাবতে পারে না। কিন্তু সত্যি কি এখন সমাজ এরম নিষ্ঠুর, এত ভয়ঙ্কর, এত সুবিধাবাদী? ভালো মানুষের কোনো জায়গা নেই এই সমাজে। সবাই লোভ লালসাতে ডুবে। ওরা এরূপ চিন্তা করছিল পরবর্তী পদক্ষেপ কি হবে। ওদের কি থাকা উচিত, এই বিপদের অভিজ্ঞতার সম্মুখীন হওয়া উচিত, নাকি এখনই প্রাণ বাঁচানোর জন্য এরকম ভৌতিক পরিবেশ ত্যাগ করা উচিত? শেখর একটু ভীত হয়ে পরে মাঝে মধ্যেই, কিন্তু রাজীব ঠিক উল্টো। এরকম ভয়ের কোনো ইঙ্গিত পেলেই
ওর মধ্যে জেদ চেপে বসে শেষটা দেখার জন্য। তাই সে পলায়ন করার চিন্তাভাবনা তৎক্ষণাৎ নাকচ করে দিল। ওরা ওখানেই ঠিক করলো যা হওয়ার হবে, কিন্তু রহস্য উদ্ঘাটন করে এর শেষ দেখে তবে যাবে। বৃষ্টি এখনও সমান বেগেই পড়ে চলেছে। কিছুক্ষণ আগেই ওরা আলোচনা করে ঠিক করেছে আজকে রাতেই যা করার করতে হবে। আজকে রাতে আবার সেই ঘরে যেতে হবে। আর যদি কালকের মতো আজও কোনো অস্তিত্ব টের পায়, তাহলে আজ সন্তর্পণে তার সঙ্গে কথা বলতে হবে। সে কি চায়, কি ঘটেছিল, আর কেই বা ঘটালো। এরূপ যখন কথাবার্তা চলছে ওদের মধ্যে, তখন বাইরে কারুর পায়ের আওয়াজ পেল ওরা, আর তার সাথে দরজাতে টোকা। এরপর সন্ধ্যের চা নিয়ে হরি ঘরে প্রবেশ করলো। এক্ষুনি বোধ হয় ঘুম ভেঙে উঠেছে, আর ওঠার ইচ্ছে বোধ হয় একটুও ছিল না, কারণ এরম বৃষ্টির সন্ধ্যায় কে না লেপ মুড়ি দিয়ে একটু ঘুমোতে চায়। ওর চোখের কোণে তখনও ঘুমের ছাপ স্পষ্ট ছিল। হরি বেশি কিছুই বলল না, চায়ের কাপের ট্রে নামিয়ে রেখে বলল ঘুম জড়ানো গলায়, বলছি শরীরটা বিশেষ ভালো নেই, একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আমি 9টার মধ্যে খাবার দিয়ে দেবো বাবুরা। রাজীব বলল, না না, অসুবিধা কেন হবে, তুমি ওই সময়েই খাবার দিয়ে দিও, আমরা খেয়ে নেব। শেখর বলল, আচ্ছা কাকু, তোমার কি খুব শরীর খারাপ? ডাক্তার দেখাবে কি? একা থাকো, নিজের খেয়াল তো সবসময় রাখা সম্ভব হয় না। না, আমার শরীর তেমন খারাপ হয়নি, ওই একটু জ্বর মতো, ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এরপর যে প্রশ্নটা ওর দিকে এলো, সেটার জন্য একদম তৈরি ছিল না ও, তাই একটু শুনেই হকচকিয়ে গেল। আচ্ছা কাকা, সত্যি কি ফাদার সাইমনের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে নাকি খুন? ওনার অজ্ঞাত আততায়ী ব্যাপারে কিছু জানো? আর এর পেছনের রহস্যটাই বা কি? হরি কিছুক্ষণ চুপ করে মাথাটা নিচু করে বলল, আপনারা আমায় না বলে কিছু খোঁজাখুঁজি করছেন? আমি কিন্তু আপনাদের কোথাও বেরোতে বারণ করেছিলাম, আপনারা বোধহয় শোনেননি। আপনাদের কোনো ক্ষতি হয়ে গেলে কি হবে বলুন তো? যতদূর জানার আমি আপনাদের বলেছি, এর বেশি জানার দরকার নেই, তাতে বিপদ বাড়তে পারে। অশরীরীদের সঙ্গে লড়াই করা যায় না। এই বলে বেরোতে গিয়েও দরজার কাছে গিয়ে থমকে গেল হরি। তারপর এই দিকে মুখ না করেই বলল, বলছি আজ রাতে ভুলেও বাইরে বেরোবেন না। আজ পূর্ণরাস চন্দ্রগ্রহণ। আজ রাতে তেনাদের শক্তি অপরিসীম থাকে, কোনো একটা অঘটন ঘটলে কিছু করার থাকবে না। আপনারা আজ রাতে না বেরোলেই ভালো। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল। হরি বেরিয়ে যাওয়ার পর ওরা একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে দিক শূন্য হয়ে ভাবতে লাগলো। হরির এরূপ বার্তা ওরফে ভয় পাওয়ানোর চেষ্টায় আরও রহস্যের বীজ দানা বাঁধল ওদের মনে। এইবার ওরা একে অপরকে বলল, বুঝলে, কিছু না কিছু রহস্য তো আছে, নইলে এইভাবে কেনই বা বারণ করা আমাদের? কিন্তু সূত্র কিছুর সঙ্গে কিছুই মিলছে না, আরও গভীরে গিয়ে ভাবতে হবে। আমারও সন্দেহ ক্রমশ বাড়ছে, সব যেন মায়াজালে আটকানো। বলছি আজ রাতে রহস্যের সমস্ত পর্দা ওঠাতেই হবে, কারণ এই ঘটনাগুলোর একটা ইতি হওয়া দরকার। এরপর আর চিন্তা না করে ওরা ঠিক করলো ঠিক রাত 9টায় খাবার খেয়ে একটু বিশ্রামের অভিনয় করবে। এরপর হরি ঘুমিয়ে পড়লেই ওরা সন্তর্পণে বাইরে বেরোবে রহস্য উদ্ঘাটনের জন্য। ঘড়িতে তখন প্রায় রাত 8টা বাজতে যায়। বৃষ্টি কিছুক্ষণ আগে থেমেছে। ওরা ওদের রাতের খাবার সেরে ফেলেছে কিছুক্ষণ আগে সব রেখে হরিও নিজের ঘরে শুয়ে পড়েছে। এতক্ষণে বোধ হয় গভীর নিদ্রায় আচ্ছন্ন। ঠান্ডাটাও
জাঁকিয়ে পড়েছে। ঘড়িতে সময় এখন 10:30। রাজীব একটা সিগারেট ধরিয়ে জানলার সামনে দাঁড়িয়ে টান দিচ্ছে আর ঘড়ি দেখছে। শেখর বিছানায় আধশোয়া, তবে রাজীবের ছটপটানি দেখে বলেই ফেলল, কি হে, এত অস্থির কেন? যা হওয়ার হবে, এত চিন্তা করো না। তুমি চিন্তা করলে কি রহস্যের উদ্ঘাটন হয়ে যাবে? আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরই বোধ করি তাদের আসার সময় হবে। কালকেও প্রায় মাঝ রাতের দিকে সেই প্রথম ঘরের বাইরে সেই রক্ত হিম করা কান্না শুনেছিলাম। সেই কান্না শুনেই তো নিচে ওই ঘর অবধি পৌঁছালাম। এরপর খানিকটা বিশ্রামের প্রস্তুতি করলো ওরা। একটু নিদ্রা দুজনের চোখে এলেও সজাগ ছিল ওরা। আর বিপদের আগমন হলো তেমনই, আর সেটা কালকের থেকেও বেশি ভয়ের। ঘড়িতে বোধ হয় তখন 12টা বেজেছিল। সমস্ত দিক একেবারে নিশ্চুপ, এতটাই নিস্তব্ধতা যে একটা পিন পড়লেও তার আওয়াজ পাওয়া যাবে। রাজীব আর শেখর নিদ্রায় মগ্ন, ঘরে লাইট নেভানো, গোটা ঘর অন্ধকারে ঢাকা। ঠিক এরকম সময়ে একটা গা ছমছম করা ভায়োলিনের শব্দ ভেসে উঠল সেই একইভাবে সিঁড়ির দিক থেকে। সাধারণত ভায়োলিনে মিষ্টি আওয়াজ বেরোনোই স্বাভাবিক, কিন্তু এই শব্দ ছিল সম্পূর্ণ আলাদা। কেউ যেন মনে প্রাণে তার আর্তনাদ আর কাকুতি মিনতি জানাচ্ছে। সেই সুরের মাঝে এতটাই রক্তহীন করা সুর সেটা। এইবার ঘুমটা ভেঙে গেল ওদের দুজনেরই। শেখর, শুনতে পাও? একটা সুর নিচের থেকে ভেসে আসছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু এই শব্দটা তো মনে হচ্ছে কোনো ভায়োলিনের। এত রাত্রে ভায়োলিন কে বাজাচ্ছে? বুঝতে পারছি না, তবে আমার মনে হচ্ছে বাইরে এবার বেরোনো উচিত। যাবে বলছো? আচ্ছা, তাই চলো। এবার সাথে দুটো টর্চ নিয়ে বেরোনোর জন্য দরজা খুলেছে। হঠাৎ মনে হলো বাইরে এক ঝটকায় একটা ছায়া মূর্তি সরে গেল, যেন বোধ হয় এতক্ষণ আড়ি পেতে ওদের কথাগুলোই শুনছিল। কিন্তু এত রাতে বাইরে কার থাকার সম্ভব? ওরা দরজা বন্ধ করে ধীর পায়ে সিঁড়ির দিকে অগ্রসর হলো। ওরা যত সিঁড়ি দিয়ে নামে ততই ভায়োলিনের সুর ক্ষীণ হতে শুরু করে। ওরা টর্চ জেলে সন্তর্পণে এগোতে থাকে। সিঁড়ি ধাপ শেষ হতেই ওরা বুঝতে পারে সেই সুরটা আসছে ওই ঘরটার থেকে। শীতের রাতে এমন অশরীরী আচরণ ওদের শরীরে ভয়ের সঞ্চার করলো। ওরা এগোতেই যাচ্ছিল, হঠাৎ মনে হলো কেউ যেন ওদের পেছন থেকে অনুসরণ করছে। ঘুরে তাকাতেই মনে হলো কেউ যেন মিলিয়ে গেল। ওরা বুঝতে না পেরে বলে উঠল, কে কে ওখানে? কি চাই? বলেই টর্চের আলো সেই দিকে ফেলল, কিন্তু কাউকে আর দেখতে পেল না। এদিকে ওরা আস্তে আস্তে পা ফেলে ওই ঘরের সামনে হাজির হলো। আর আশ্চর্যভাবে এতক্ষণে যে ভায়োলিনের শব্দটা ভেসে আসছিল সেটা মিলিয়ে গেল মুহূর্তেই। সব কিছু আবার নিশ্চুপ। ওরা সন্তর্পণে সেই ঘরে ঢুকলো এবং টর্চটা নিভিয়ে অপেক্ষা করতে লাগলো কেউ আসে কি না। ঘর থেকে আর কোনো আওয়াজ ভেসে এলো না, সব নিস্তবতার চাদরে ঢাকা। এইভাবে অনেকটা সময় কেটে গেল, কিন্তু কেন জানি মনে হচ্ছিল কারুর অস্তিত্ব আছে ওরা ছাড়াও ওই ঘরটার মধ্যে। হঠাৎ করেই এরপর একটা ঘটনা ঘটল। অনেকক্ষণ বসে থাকার ফলে শেখর কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল, তাই ও একটু উঠে দাঁড়িয়েছিল। কিন্তু তখনই একটা কোনো ধারালো বস্তু দিয়ে কেউ ওর মাথায় আঘাত করে আর ও মাটিতে লুটিয়ে পড়ে। রাজীব কিছু বুঝে উঠতে পারলো না কি করবে। চেঁচিয়ে বলল, শেখর, কি হলো তোমার? কে মারলো? শেখর, কথা বলো, কি হলো তোমার? শেখর, একটা কিছু বলো প্লিজ। তুমি এরকম চুপ করে গেল কেন?
কে আছো ওই ঘরে? উত্তর দাও। আমি এর শেষ দেখে ছাড়বো। আমার বন্ধুর ক্ষতি করে পার পাবে না। শয়তান কোথায়? কে বল, নইলে আমি সব শেষ করে দেব। এইবার একটা হালকা কথা কেউ বলল, তোর জম বড্ড বার বেড়েছিস, এবার ফল ভোগ কর। তোর বন্ধু শেষ, এবার তোর পালা। হি 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 হি। মরার জন্য প্রস্তুত হয়ে যা। আমি 3 গোনার সঙ্গে সঙ্গে তুই শেষ। 1, 2। রাজীব এবার বজ্র শক্ত চোয়াল নিয়ে মনে মনে ভাবল, যা হওয়ার হবে, একটা শেষ চেষ্টা করতেই হবে। এইভাবে মৃত্যু বরণ করতে পারবে না ও, ওকে শেষ দেখতেই হবে। আগন্তুক মানুষ না অশরীরী ও জানে না, তবে শেষবারের মতো একটা চেষ্টা ওর করা দরকার। তাই আগন্তুকের 3 গোনা শেষ হবার আগেই বিদ্যুৎ চকিতে লাফিয়ে উঠে একটা মোক্ষম ঘুষি কষিয়ে দিল ওই আগন্তুকের মুখের মধ্যে। আর ও ব্যর্থভাবেই ঘুষিটা লাগলো ঠিক কপালের মাঝখানে। সেই আগন্তুক কিং কর্তব্য বিমূঢ় হয়ে এরকম আচমকা আঘাতে ছিটকে পড়ল গিয়ে ঘরের বাইরে। এবার টর্চ হাতে করে রাজীব ঘরের বাইরে এলো। আগন্তুক এবার নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে বলল, এইবার দেখ কি করি, উপরে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছিল আগন্তুক পকেট থেকে পিস্তল বের করলো আর তাক করলো ওর দিকে। কিন্তু ঘোড়াতে হাত দেবার আগেই প্রচণ্ড ভূমিকম্পের মতো চারিদিকের মাটি কেঁপে উঠল আর বিদ্যুৎ গর্জে উঠল সামনের কোথাও। সেই আলোয় হঠাৎ বাগানের চারিদিকে একটা আলো আলোকিত হয়ে গেল, আর সেই আলোতে একটা ছায়া মূর্তি প্রকট হলো। কিন্তু ছায়া মূর্তিটা মুণ্ডহীন। এইবার ছায়া মূর্তিটা হাত বাড়িয়ে আগন্তুককে ফেলে দিল মাটিতে, আর হঠাৎ করে কালকের রাতের সেই কাটা মুণ্ডটি যেন হাওয়াতে আবির্ভাব হয়ে আগন্তুকের বুকে চেপে বসল। সাথে সাথেই ওই কাটা মুণ্ডটির চোখ থেকে জলসানো আলো বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই আগন্তুক পুরো ঝলসে দিল। আগুনে পুড়িয়ে যেমন ঝলসানো হয় সেরকমই আগন্তুকটি পুড়ে গেল। সেই সময় সেই হাড় হিম করা আর্তনাদ সব কিছু যেন ভেদ করে ছাড়িয়ে গেল। এরপর সব শান্ত। কিন্তু এ কি দেখছে রাজীব? এই আগন্তুক যে অচেনা নয়, এ যে একদমই চেনা। ছি ছি, আগন্তুকের রূপে এই তালে কি শয়তান! বাগানের মাটিতে তখন ঝলসে দুদিকের হাত ছড়িয়ে চোখ ঠিকরে পড়ে রয়েছে হরি, সব থেকে এ বাড়ির বিশ্বস্ত ভৃত্য। ঘেন্নায় 2 চোখে জল চলে এলো রাজীবের। এই শেখরের ক্ষতি করলো। এইবার আলো আরও বাড়ল। মুণ্ডহীন দেহটাকে এবার ওই মুন্ডু গিয়ে বসলো। এইবার চিনতে অসুবিধে হলো না, ওর সামনে ফাদার সাইমন। যেমন অয়েল পেন্টিংয়ে দেখেছিল হুবহু একই ব্যক্তি দাঁড়িয়ে। কাল রাতে এই মুন্ডুটাই প্রতিশোধ চেয়েছিল। এইবার ফাদার সাইমন বলা শুরু করলেন, আমি আজ মৃত, আমার কোনো অস্তিত্ব নেই। আজও আমার মুক্তি হয়নি। আজও আমি এই বাড়িময় ঘুরে বেড়াই। আমি যে বড্ড ভালোবেসেছিলাম এই বাড়িকে, আজ আমি শান্ত। আমার প্রতিশোধ পূরণ হলো। এই বিশ্বাসঘাতককে আজ নিজের হাতে শাস্তি দিয়ে আমি শান্ত। আমি বড্ড ভালোবেসেছিলাম ওকে, নিজের সন্তান রূপে ভালোবেসেছিলাম, কিন্তু ওর করা ষড়যন্ত্রে আজ আমি মৃত। আমায় গলা টিপে খুন করেছিল শয়তান। তারপর কবর দেওয়া হয় এই বাগানে। এরপর একদিন এই কবর থেকে বের করে আমার মাথা কেটে ফেলে ও আমার বহুমূল্য হীরের একটি হার আত্মসাৎ করার জন্য। আমি ওকে আশ্রয় দিয়েছিলাম। ও জুয়া খেলতো, ওর পরিবার ওকে ছেড়ে গেছিল, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম ওকে। সন্তান স্নেহে আগলে রেখেছিলাম, কিন্তু ও বাড়ি হাতানোর জন্য চক্রান্ত করে, বেনামি চিঠি লিখতে শুরু করে। এরপর হুমকি আসে। একদিন আমি সবটা ধরে ফেলি, কিন্তু কথাটা জানার পরের দিনই
ঝড় বৃষ্টির রাতে খুন হতে হয় আমাকে। তারপর থেকে প্রতিশোধ স্পৃহায় আমি ঘুরে বেড়াই এই বাড়ির আনাচে কানাচে মাঝরাতে। এ কারণেই নতুন মনিবরা যারা এসেছিল ওরাও বাড়িতে আর আসে না। এই শয়তান বিশ্বাসঘাতক এটাই চেয়েছিল, ভয় সবাই বাড়ি ছাড়া হোক আর ও একা ভোগ করুক বাড়িটা। এইবার উনি বললেন, আমার সময় হয়ে এসেছে, আমায় যেতে হবে। তবে আমি এখনো মুক্তি পাইনি। এই বাড়ির নিচের ঘরে আমার ঘরে একটা ওয়েল পেন্টিং আছে, পারলে যাওয়ার আগে ওটা পুড়িয়ে দিও। ওটাই আমার শেষ স্মৃতি। আর এই বাড়িটা দেখো, যাতে ভালো উদ্দেশ্যে ব্যবহার হয়। তোমাদের মঙ্গল হোক, আমি আসি। এবার আবার কোথাও একটা সজোরে বাজ পড়ল এবং মাটি আবারও কেঁপে উঠল। সেই সাথে আবার ধোঁয়ার মধ্যে দিয়ে ফাদার সাইমন চিরতরে মিলিয়ে গেলেন। এরপর রাজীব অনেকক্ষণ হতবাক হয়ে বসেছিল। তারপর শেখরের জ্ঞান ফেরায় আর সমস্ত কিছু ওকে বলে। এরপর সবার প্রথম ওই অয়েল পেন্টিংটা পুড়িয়ে ফেলে ওরা। সাথে সাথেই একটা ঠান্ডা হাওয়ার স্রোত গা ঘেঁষে বেরিয়ে যায় ওদের। প্রায় ভোর রাতে সব কিছু গুছিয়ে ফাদার জোসেফকে ফোন করে ওরা। সকালে ফাদার এসে যায়। সব শোনার পর মাটি খুঁড়ে আবার ফাদার সাইমনের কঙ্কাল সার বের করে শাস্ত্র মতে সমাধিস্থ করেন। এরপর যাওয়ার আগে কথা দেয় ওদেরকে এই বাড়ি সঠিক কাজে ব্যবহার হবে। ভোরের আলো ফোটার পরে ওরা বিদায় জানালো বাড়িকে। এই দুদিনের আলাপ বড়ই আপন করে নিয়েছিল ওদেরকে, কিন্তু শেষ থেকেই যে শুরু হয়, তাই আবার ভবিষ্যতে ফিরে আসার অঙ্গীকার করে ওরা রওনা দিল। এরপর কেটে গেছে কয়েক মাস। এখন ওরা আবার নিজেদের পড়াশোনায় ব্যস্ত আর নিজেদের জীবনে। মামাকে ফিরে সব জানিয়েছিল। ফাদার জোসেফের সঙ্গে এখন মাঝে মাঝে কথা হয়। ওই বাড়িটায় এখন অনাথ আশ্রমের কাজ চলে। দুস্থ অনাথ শিশুরা পড়াশোনা করে এবং থাকে। ফাদার জোসেফ ওদের দেখাশোনা করেন। ফাদার সাইমন আজ সত্যি খুব তৃপ্ত। আজও ভাবনার অগোচরে কখনো কখনো মনে পড়ে যায় সেই সাইমন সাহেবের পৌর বাড়ি। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।